আছি তারা মিলিত হই মাঝে মাঝে। আচ্ছা। তো এখানে আমাদের মুজিবুর রহমান চৌধুরী ওই 52 ভাষা আন্দোলনের সময় সে বুড়িঘাট তার বাড়ি, তাকে অ্যারেস্ট করে নিয়ে আসছিল। তো অ্যারেস্ট করে নিয়ে আসার পরে আমাদের স্কুলের পাশ দিয়ে যাচ্ছিল, তখন আমরা তারকে করার জন্য, সারাই আনার জন্য আমরা থানা পর্যন্ত গিয়েছি। আমরা অনেকক্ষণ বসেছিলাম, তখন থানা থেকে বলে দিল যে না, একে সারা হবে না, তাকে থানায় থেকে হাজতে দিতে হবে, মানে কোর্টে দিতে হবে। তখন আমরা অনেকক্ষণ থেকে প্রায় 2 ঘন্টা থেকে আমরা চলে আসলাম। তারপরে আমরা আন্দোলন করতে লাগলাম এবং ঢাকার যে খবরগুলি আমরা পেতাম সেই আন্দোলনে আমরা মিছিল করতাম, মিটিং করতাম, পোস্টার লাগাতাম। এবং আমরা যখন করেছি ওই তখন স্লোগান ছিল আমাদের দাবি মানতে হবে, বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, বাংলা ভাষা দিতে হবে আমাদের। ওরা তো ওই যে রেসকোর্স ময়দানে জিন্না সাহেব এসে উর্দু শ্যাল বি দি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ বাংলাদেশ পাকিস্তান, তখন বাংলার দামাল ছেলেরা প্রতিবাদ করলো, বলবে না না তা হবে না, হতে দেব না, ভাষা আন্দোলন শুরু হয়ে গেল। সেই প্রভাবটা বাংলাদেশের অনেক জায়গায় ছড়িয়ে পড়েছিল। আর আমাদের ওখানেও আমরা সেইভাবে সংগঠন করেছি, প্রতিবাদ করেছি, আমরা পোস্টার লাগিয়েছি এবং এইভাবে আমরা কাজ করেছি, আন্দোলন করে গেছেন। রাষ্ট্রভাষা বাংলা চাই, সেই আন্দোলনের আপনারা একজন আমরা বলবো যে পথিক। স্যার একটু শুনি যে বাংলার জন্য আপনাদের স্লোগান ছিল সে বাংলাকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন আপনাদের মতো মানুষরা, কিন্তু এখন যে বাংলা ভাষার নানা পরিবর্তনের মাঝে বাংলা ভাষা যেখানে দাঁড়িয়ে আছে তা নিয়ে কি আপনারা সন্তুষ্ট? না, বাংলা ভাষা আমার খুব দুঃখ হয়। আমরা বাঙালি, বাংলা ভাষায় আমরা কথা বলি, বাংলা ভাষা আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু স্বাধীনতা যুদ্ধ। সুতরাং এই মাতৃভাষাকে এবং আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছেন এবং আমাদের বাংলা ভাষার কারণেই। সুতরাং প্রত্যেকটা লোকের যার যার মাতৃভাষা শুদ্ধরূপে শেখা উচিত। যদিও ইংরেজি এখন আন্তর্জাতিক ভাষা, ইংরেজি দরকার আছে, কিন্তু তার মাতৃভাষা অবশ্যই জানতে হবে। নিশ্চয়ই, আগে নিজের পরিচয়, তারপরে হয়তো আমরা সামগ্রিক পরিচয়টা তুলে ধরতে পারি। সেটাই হওয়া উচিত। কিন্তু যদি সামগ্রিক প্রেক্ষাপটে জানতে চাই, যেমন আমাদের ছেলেমেয়েরা কিন্তু দুটো জায়গায় একটু কাঁচা, অঙ্কে এবং ইংরেজিতে। কোনো না কোনোভাবেই দেখা যেতে হয়তো অঙ্কে একটু ভালো করে, ইংরেজিতে খারাপ, ইংরেজিতে ভালো করে, অঙ্কে একটু খারাপ করছে, এরকম একটা অবস্থা। পাশাপাশি আমরা এটাও শুনে থাকি, যেটা মুন্নি একটু আগে বললো, যে ভাষার যে মিশ্রণ বা সে প্রচুর পরিমাণে ইংরেজি শব্দ অপ্রয়োজনীয়ভাবে ঢোকানো হচ্ছে, সেটা প্রাত্যহিক জীবন থেকে শুরু করে, গণমাধ্যম থেকে শুরু করে, উচ্চশিক্ষা থেকে শুরু করে, সব জায়গাতেই আছে। বাংলাকেও কিন্তু বাংলিশ করে ফেলা হচ্ছে, বিকৃত করা হচ্ছে। ওটা আরো সমস্যাটা আসলে কোথায় স্যার, যে আসলে আমরা ভালো করেও তো ইংরেজি পাচ্ছি না, আবার বাংলার মধ্যেও ইংরেজি ঢুকিয়ে ফেলছি? এখানে টিভির চ্যানেলটা স্টার সিনেমা, এই যে ইন্ডিয়ার ওইটাই আমরা বেশি দেখি। ওই হিন্দি ছায়াছবিটা এত চমক লাগে, এটা ছেলেমেয়েরা দেখে। কিন্তু আমাদের যে মাতৃভাষা, আমার একটা কথা আছে, বাংলাকে জানুন, বাংলাকে ভালোবাসুন, শুদ্ধ বাংলা ব্যবহার করুন। কিন্তু স্যার একটা বিষয় তাহলে আমার এখানে প্রায় সময় কথাগুলো ওঠে, কিন্তু কখনো কখনো আমার মনে হয় যে চ্যানেলগুলোর কথা বলি বা যে ভিনদেশি প্রথার কথা বলি, সংস্কৃতির কথা বলি, সেগুলো আসলে দায়ী নয়, কারণ তারা তো আমাদের মতো করে কথা বলে না, তারা তো তাদের মতো করেই কথা বলে। তাহলে তারা তাদের প্রতি শ্রদ্ধাশীল, তাদের ভাষার প্রতি শ্রদ্ধাশীল, আমরা কেন আমাদের ভাষার প্রতি শ্রদ্ধাশীল? এটা আমাদের কি বলবো, এটা দুর্ভাগ্য যে আমরা আমাদেরকে চিনি না। আমাদের ভাষায় কথা বলতে হবে, আমি অন্যটা শিখবো, কিন্তু আমার মাতৃভাষাকে আমাদের অবশ্যই শিখতে হবে। নিশ্চয়ই। কবি আব্দুল হাকিমের খুব সুন্দর দুটো লাইন আছে, যে সবে বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসবে কাহার সেজন কাহার জন্ম নির্ণয় না জানি। অসাধারণ দুটো লাইন। এবং আমার কাছে কেন জানি মনে হয় যে আসলে আমরা আমাদের শিকড়টাকে যদি আঁকড়ে ধরি, তাহলে বুঝতে পারবো যে আমরা আসলে কতটা বেশি সমৃদ্ধ। এবং শিকড়টা যদি নড়বড়ে হয়ে যায়, তাহলে কিন্তু বিভিন্ন জায়গায় হাত পাততে হবে, নইলে যে কোনো মুহূর্তে পড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। সুতরাং যারা খুব ভালো ইংরেজি জানেন, তারা আসলে ভাষার মধ্যে মিশ্রণ ঘটান না। স্যার, আমরা আলোচনায় আবারও ফিরবো, তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে নিই। দর্শক, একটু পরেই ফিরছি, সাথে থাকবেন। দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। রাঙা সকাল চলছে, আর আমাদের সঙ্গে অতিথিও রয়েছেন মুক্তিযোদ্ধা এবং শ্রেষ্ঠ শিক্ষক জালালউদ্দিন আহমেদ। ভীষণ ভালো লাগছে সকাল থেকে তার সঙ্গে আড্ডা দিতে। আবারও চলে যাচ্ছি স্যারের কাছে। স্যার, আপনি 5 বার জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মনোনীত হয়েছেন এবং সম্মাননা লাভ করেছেন। এই যে শিক্ষক, এমনিতেই তো শিক্ষক দীর্ঘজীবন শিক্ষকতা করে গেছেন, কিন্তু এই যে প্রাপ্তিগুলো আসলে আবার কি মনে করিয়ে দেয়, নতুন করে কি ভাবায়? আমি যদি আবার সেই যৌবনটা ফিরে পেতাম, আমি আবার আরো ভালো করে জাতিকে আমি শিক্ষা দিতাম। চমৎকার। দায়িত্ব বাড়িয়ে দেয় স্যার, 5 বার আপনি শিক্ষক হলেন, শ্রেষ্ঠ শিক্ষক হলেন, তো দায়িত্ব কি বাড়িয়ে দেয় কোনো না কোনো ভাবে? অবশ্যই।
যেমন আমি পেনশনে যাওয়ার পরে 98-তে আমি পেনশনে গিয়েছি, আমার ভালো লাগে না, আমি কি করব। আমি তখন চিন্তা করলাম, আমি স্কুলের পাশ দিয়ে হাঁটতাম, ওই ছেলে মেয়েদের চিৎকার আমার কানে কি ভালো লাগতো। তখন আমি একা একা চিন্তা করলাম আমি একটা স্কুল করা দরকার। আমি স্কুল করার জন্য আমাদের ধানুগাতে আমি 3টা মিটিংও করেছি যে একটা স্কুল করা যায় কিভাবে। তখন দেখলাম যে ওখানে শুধু একটা গার্লস স্কুল করব, এটা চলবে না। তারপরে ওই 2006 সালে আমরা যখন ডিসি সাহেব করলো, আমার কাছে এক ছাত্রী আসলো গার্লস স্কুল থেকে, ভর্তি পরীক্ষায় ভর্তি হতে পারলো না। তখন আমি গার্লস স্কুলের হেডমাস্টারের কাছে গেলাম যে একটা মেয়ে, একে যদি অনুরোধ করলে ভর্তি করা যায়। যে হেডমাস্টার সাহেব বললেন, আলী আকবর সাহেব ছিলেন চার্জে, তিনি বললেন যে স্যার এর নম্বরটা আপনি দেখেন। তখন আমি বুঝলাম খুবই খারাপ নম্বর। তখন আমি বললাম যে ঠিক আছে থাক। তখন এই আলী আকবর সাহেব বললেন, স্যার এদের কি অবস্থা হবে। তখন আমি একটা দৃঢ় সংকল্প নিলাম যে আমি একটা স্কুল করব। তাই আমি তখনকার দিনে কালু সাহেব ছিল এমপি, তো ওর কাছে জেলা পৌরসভার চেয়ারম্যান, তো তার কাছে আমি গেলাম, আমরা কয়েকজনে গেলাম যে আমাদের একটা স্কুল করা দরকার। তখন উনি বললেন যে আমাকে একটা নিষ্কণ্টক জায়গা দেন। তখন এই জায়গা খুঁজতে খুঁজতে আর পেলাম না, শেষ পর্যন্ত ওই কেজি স্কুলকে আমরা নির্দিষ্ট করলাম, সেখানে আমরা এই কালেক্টরেট পাবলিক হাই স্কুল করলাম। এবং যেটার বয়স 7 বছর এবং যেখানে পরিচালক হিসেবে আপনি আছেন, চমৎকার সাফল্য এবং শুভকামনা তো নিশ্চয়ই থাকবে। স্যার, আপনি আপনার স্বরচিত কবিতার মধ্যে বলছিলেন যে নুনান্তে পান্তা ফুরানোর যে অবস্থা শিক্ষকদের, যারা নীতিবান তাদের, আত্মতুষ্টির জায়গাটা স্যার কোথায়, সেলফ স্যাটিসফ্যাকশনের জায়গাটা কোথায়, যখন আপনি দেখেন যে আপনার স্টুডেন্ট রাষ্ট্র পরিচালনার বড় বড় দায়িত্বে বসে আছে, কিংবা খুব বড় বড় সমাজের খুব বড় বড় আসনে অধিষ্ঠিত, এবং সে যখন আপনাকে পেয়ে শ্রদ্ধার চোখে দেখছে, তখন স্যার ফিলিংসটা কেমন হয়? ওহ, তখন আমার আনন্দে গর্বে আমার বুকটা ভরে যায়। তখন এই বড় বড় ছাত্র আছে আমার, এই যে শহীদুল হক এডিআইজি, ও আমার ছাত্র। আবার ওই যে আবহাওয়া অধিদপ্তরের শঙ্কর সমরেন্দ্র কর্মকার, সে আমার ছাত্র। জজ, ব্যারিস্টার, বিদেশে অনেক আছে এরকম। আমার তখন আমার এদের সালাম শ্রদ্ধারা যখন সালাম করে আমাকে, আমার আনন্দে বুকটা ভরে যায়। এটাই সবচেয়ে আসলে বড় পাওয়া। অনেক অনেক কিছু জেনেছি আপনার ছাত্রদের সম্পর্কে, আসলে তারাই আপনার লাইফ, কিন্তু আপনার পরিবার সম্পর্কে আমাদের জানা হয়নি। আপনার সন্তান, আপনার পরিবার, তাদের কাছে একটু আসতে চাই, যদি কিছু। আমার স্ত্রী মারা গেছে 97 সনে, ক্যান্সার হয়েছিল। তারপরে আমি আর বিয়ে করি নাই। আমার বড় ছেলে আরিফুদ্দিন আহমদ অন্তু, আর একমাত্র মেয়ে সুনিয়া আক্তার, ও শিক্ষকতা করে। আর ছোট ছেলে শরীফুদ্দিন আহমদ, সে অনার্স মাস্টার শেষ করেছে ইকোনমিক্সে, এখন বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য চেষ্টা করছে। আচ্ছা স্যার, সন্তানরাও দেখা যাচ্ছে যে শিক্ষকতার সঙ্গে যুক্ত হয়েছে। একটু প্রশ্ন করতে চাই যে আজকে আপনার যে আবেগ প্রবণতা বা যে আনন্দশ্রু আমি বলি, সে আনন্দশ্রু এটা কিন্তু সকল শিক্ষক চাইলেও কিন্তু অর্জন করতে পারেন না। সারা জীবনই শিক্ষকতা করে গেছেন, কিন্তু যাকে বলে যে একদম রোবট শিক্ষকতা বা যান্ত্রিক শিক্ষকতা, সেখানে যেন মাস শেষে বেতন নেয় এটুকুই তাদের কাজ, এর বাইরে কোনো আদর্শ নেই। একটু আপনার কাছেই জানতে চাই যে এই সমাজে একজন আদর্শ শিক্ষক বা এরকম আনন্দ অশ্রু যার চোখে বইবে 31 বছর পর না হলেও 61 বছর পর, তেমন একজন শিক্ষক হতে হলে কি কি গুণ থাকা উচিত? শিক্ষকের তো গুণ অনেক থাকা উচিত। তাদের খুব মানে মাতৃসুলভ ব্যবহার শিক্ষকের মধ্যে থাকতে হবে। শিশুকে যেমন মা স্নেহ করে, আদর করে, শাসনও করতে হবে, কিন্তু ওই আদরটা দিতে হবে আগে। তারপরে কোনো বিশেষ অন্যায় করে ফেললে তখন কঠোর হাতে তাকে শাসন করতে হবে, কিন্তু ওই মাতৃস্নেহ বা আদর দিয়ে তাকে পাঠদান করতে হবে। বর্তমানে নানা ধরনের পরিবর্তন আমরা দেখেছি, এবং শিক্ষকদের মাঝেও নানা ধরনের মানবিক বিপর্যয়ের গল্প আমরা পত্রিকার পাতায় দেখতে পাই। এগুলোকে কি আপনি মনে করেন যে শিক্ষকতার কোথায় যেন আদর্শগত প্রশিক্ষণ কিংবা মানবিকতার বিপর্যয়, এগুলো কি পারিবারিক মূল্যবোধ থেকেই তাদের আসে বা পারিবারিকভাবেই আসে, নাকি সামগ্রিক পরিস্থিতি আমাদেরকে আসলে এরকম নরপশু হিসেবে বাধ্য করে? সামগ্রিক পরিবেশটা, যেমন সমাজটা এখন নষ্ট হয়ে গেছে, শুধু একা মা বাবা পারবে না, একা শিক্ষকরা পারবে না, এখানে পারিপার্শ্বিকতা নষ্ট হয়ে গেছে এবং পলিটিক্যাল ব্যাপারটাও এখানে চলে আসে। সুতরাং সামাজিক পরিবর্তনটা আনতে হলে সকলের অংশগ্রহণ করতে হবে।
একা মারা যাবে। জি, চমৎকার স্যার। এবার আসতে চাই আপনার সারা জীবনে সাধনার ক্ষেত্র যেখানে ছিল স্টুডেন্ট তাদের জন্য, কারণ আজকে তো একটা সুযোগই রয়েছে সারা বাংলাদেশের স্টুডেন্ট যারা এবং দেশের বাইরের স্টুডেন্ট যারা, তারা স্যারের কাছ থেকে মূল্যবান উপদেশ পাবেন। আপনার স্কুলের স্টুডেন্ট যারা তারা তো সবসময় পেয়েই থাকে, তো ইন জেনারেলি আমরা যদি বলি একদম সাধারণভাবে আপনি সকল শিক্ষার্থীদের জন্য জীবন ভালোভাবে গঠন করার জন্য আপনার উপদেশ কি থাকবে? আমার উপদেশ থাকবে ছাত্রছাত্রীদের প্রতি, তারা বই পড়বে। এখন কিন্তু বই পড়ে না, শুধু গাইড পড়ে তারা উত্তর দেয়। মূল বইটা পড়তে হবে, মূল বই থেকে প্রশ্নর উত্তর বেছে নিতে হবে। তা না হলে পড়াটা হলো না। ওই গাইড বইটা সহজ করছে বটে, কিন্তু এটা আমি পছন্দ করি না। আচ্ছা, তাহলে একটু শিক্ষাগত পরিবর্তনটাও তো স্যার আমরা সেটার সাথে যুক্ত করতে পারি, কারণ বর্তমানে দেখা যায় যে এক একটি হয়তো আমরা প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, তৃতীয় সাময়িক, তাই সেখানে দেখা যাচ্ছে তো তিনটি অধ্যায় এরকম করে আমরা পড়েছি। কিন্তু বর্তমানে আমাদেরকে শিক্ষার্থী যারা নতুন রয়েছে তাদেরকে দেখতে পাই 3, 4, 5, 6টি পর্যন্ত একটি সাময়িক পরীক্ষাতে তাদেরকে পড়তে হচ্ছে। এই যে পড়াশোনার চাপ, এখানে আসলে এই শিশুর মনোবিকাশের সুযোগ কোথায়? অন্য মেধাগুলো তারা ছড়িয়ে দেওয়ার সুযোগটা কোথায়? পড়াশোনারও কি একটু পদ্ধতিগত পরিবর্তন আছে বলে আপনি মনে করেন? জি, এই সরকার এটা করেছে। যেমন 3টা সাময়িক পরীক্ষা ছিল, এই সরকার করেছে অর্ধবার্ষিকী পরীক্ষা আর বার্ষিক পরীক্ষা। আর এমনিতে তাদের ক্লাস টেস্ট থাকবে। ওই বেশি বেশি পরীক্ষা নিতে গেলে পড়ার সময় থাকে না। এটা ভালো করেছে যে অর্ধবার্ষিকী আর বার্ষিকী, আর মাঝে মাঝে ক্লাস টেস্ট পরীক্ষাগুলি হবে। এটা খারাপ করেনি, এটা ভালো করেছে। তেমন একটা চেঞ্জ এসেছে আমরা বলতে পারি। ওকে, আমরা তো আড্ডার একেবারে শেষের দিকে চলে এসেছি। আজকে তো অনেক স্টুডেন্ট দেখছে আপনাকে, আপনার ক্লাসের যাদেরকে আপনি পড়িয়েছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে? হ্যাঁ, বলার আছে। তাছাড়া একটু বলার আছে, আমাদের জেলা প্রশাসক নতুন বাবু রামচন্দ্র দাস, উনি এসে আমাদের স্কুল কথা বলেছেন এবং উনি আমাদের স্কুলের সভাপতি। ভালো একজন ডিসি পেয়েছি আমরা। তা আমাদের স্কুলের অগ্রগতি হচ্ছে এবং উনি বলছেন এটাকে আমি কলেজ বানিয়ে ছাড়বো। তা আমি ছাত্রছাত্রীদের বলবো, তোমরা লেখাপড়া করবে এবং মূল বইটা পড়বে। মূল বইটা পড়ার পরে তোমরা যেই প্রশ্নগুলি পাবে সেই প্রশ্নের উত্তরটা বের করে নিবে এবং শিক্ষকদের কাছে তোমরা এটা চাইলেই পাবে। আমি আশা করব যে আমরা বাংলা ভাষার জন্য যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি, আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। আজকের যারা প্রজন্ম আছো, তোমরা বই পড়ো। বই পড়া ছাড়া কিন্তু কোনো উপায় নেই। সকলকে আমি বলবো যে লেখাপড়া করতে হলে বই পড়তে হবে। আচ্ছা স্যার, আপনার অনেক স্বপ্ন রয়েছে যা হয়তো এই দীর্ঘ পথে অনেকটাই পূরণ হয়েছে, আবার এমন অনেক স্বপ্ন থাকে যা হয়তো পরিকল্পনার মাঝে থেকে যায়, কখনো না কখনো করব বলে আমরা ফেলে রাখি। এমন কোনো পরিকল্পনা বা স্বপ্ন রয়েছে যে আগামীতে করতে চান? আমার বয়স তো এখন 73 চলছে, আল্লাহ কতদিন রাখে জানি না। আমার এই স্কুলটাকে বড় করার, আমার স্কুলটার বৈশিষ্ট্য, 2টা গভর্নমেন্ট স্কুলের বাদ দেওয়া ছেলে মেয়ে আমাদের স্কুলে পড়ে, অথচ আমরা প্রথমবারে আমরা 100% পাস করেছি। এইবার আমার স্কুলে 91% পাস করেছে। আমি চাচ্ছি এই বাংলাদেশ এত কষ্ট করে অর্জিত আমাদের স্বাধীনতা একটা সুন্দর দুর্নীতিমুক্ত একটা মানে মধ্যবিত্তের দেশে আমরা আছি, আমরা যেন এই সুন্দরভাবে জীবনযাপন করতে পারি, এই দুর্নীতিমুক্ত একটা স্বাধীন বাংলাদেশ আমি চাই। স্যার, শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং সেই মেরুদণ্ডের কারিগর আপনাদের মতো শিক্ষকরা, এবং এই মেরুদণ্ড যদি জাতিকে তৈরি করতে হয় তবে সেখানে সঠিক শিক্ষাদান পদ্ধতি খুব জরুরি এবং আদর্শগত অবশ্যই, নীতিগত তো অবশ্যই। নীতিগত এবং আদর্শের জায়গায় শুধু শিক্ষকের ভূমিকা নয়, সাধারণ নাগরিকের অনেক ভূমিকা রয়েছে। সাধারণ নাগরিকদের জন্য কি বলবেন? সাধারণ নাগরিকদের বলবো আমি, আপনাদের শিশুদেরকে সঠিক শিক্ষা দানের জন্য পাঠ্য বইতে যেই পাঠগুলো আছে সেগুলোকে ভালোভাবে পড়িয়ে সেগুলোকে সঠিকভাবে উত্তর দেওয়ার ব্যবস্থা করুন। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং বিশেষভাবে প্রথমেই ধন্যবাদ দিয়েছিলাম যে শরীয়তপুর থেকে আপনি আমাদের রাঙা সকালের জন্য এসেছেন, সেজন্য আপনার একটা বড় ধন্যবাদ প্রাপ্য। আপনাকে শেষেও সেই বড় ধন্যবাদটা দিয়ে শেষ করতে চাই। অনেক ভালো থাকবেন স্যার। ভালো থাকবেন। মাছরাঙ্গা টেলিভিশনের কর্মকর্তা কৌশলী সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের রাঙা সকালের প্রথম ঘন্টা। আমাদের সঙ্গে ছিলেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, যিনি 5 বার শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন জেলা পর্যায়ে, জালালউদ্দিন আহমেদ, এবং যিনি একজন মুক্তিযোদ্ধা। আমরা দ্বিতীয় ঘন্টায় দ্বিতীয় সফল মানুষটিকে, দ্বিতীয় রাঙা অতিথিকে নিয়ে ফিরে আসবো। তবে তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি এবং তারও আগে থাকবে মাছরাঙা সংবাদ।